কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস। এখন পর্যন্ত ডক্টর ইউনূস এদের সাথে সাক্ষাৎ করেন নাই। আর এই যে সাক্ষাৎ করেন নাই, এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনূস এদের প্রতি বিরক্ত। শেখ হাসিনার পতন হয়ে গেছে, ডক্টর ইউনূসের পতন হইতে কতক্ষণ? হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? কিয়ামত নেমে আসবে, সরকার যদি এটি বাস্তবায়ন করতে চায়, চীন মুখ খুলতে শুরু করেছে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। শেখ হাসিনা ভারতে অবস্থান করে এমন কোনো কিছু পরিকল্পনা করছেন বা এমন একটি বিষয় উনি নকশা করে এগিয়ে যাচ্ছেন, যেই পরিকল্পনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে না। শাহবাগ থেকে বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত ফয়সালা আসছে। শাহবাগেই বাংলাদেশের রাজনীতির সিদ্ধান্ত গ্রহীতা। বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। মানুষ যে অংশগ্রহণ করেনি, মানুষ যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না, সেটা আরেকটা প্রমাণ আমার কাছে আছে। জাগো নিউজ তাদের ফেসবুক পেজে একটি জরিপ চালিয়েছে। কম ভোট পড়েনি, 50,000-এর মতো ভোট পড়েছে, কিন্তু এটার ফলটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। 14,000 মানুষ, 14,151 জন বলেছেন একমত, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোহাইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টেলে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। ওই রকম ভাবে জমাইতে পারতেছেন এনসিপির নেতাকর্মীরা। কেউ কেউ বলছেন যে এনসিপি কে পাত্তা দিচ্ছেন এখন ডক্টর ইউনূস। কারণ গত 2 দিনে যে পরিমাণ চাপ ডক্টর ইউনূসের উপর মনস্তাত্ত্বিক জগতে তারা ফেলার চেষ্টা করছে, ডক্টর ইউনূস তো আছে ভাই বিপাকে। আবার এই যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেলেন। আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা আইন মন্ত্রণালয়ের দায়িত্ব না। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ইন্টারপোল থেকে তিনি ফিরিয়ে আনবেন। ইন্টারপোল যদি এত কিছু করা যাইতো তাহলে তারেক জিয়ারে কবেই শেখ হাসিনা দেশে নিয়ে আসতো। এটা হচ্ছে বাস্তবতা। এগুলো হচ্ছে জনগণকে খুশি করানোর জন্য কথাবার্তা। এখন পুলিশ বলছে, ডিএসপি বলছে যে ওনার বিরুদ্ধে দেশ থেকে কোনো নিষেধাজ্ঞার জন্য কোনো আইনি নোটিশ এগুলো কিন্তু ছিল না। যাই হোক, তারপরেও তিনি আওয়ামী লীগের দোষর ছিলেন, সেই হিসাবে তার বিচার অনেকেই দাবি করছেন। এখন আইনের গতিতে চলবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায়ে আজকে আমরা যখন নিউজটি করছি, গণজমায়েতের ঘোষণা দিয়েছে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। আপনার রাত্র পর্যন্ত সারা দিন রাত এখানে ছিল, পোলাপাই নাওয়া নাই, খাওয়া নাই, আবারও ঘুম নাই, সে নির্ঘুম রাত্র, তবে এখন এনার্জি আছে। হাসনাত বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা না হবে ততক্ষণ আন্দোলন চলবে। আর আজকে বিকালের শাহবাগে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তিনি। হাসনাত বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত এবং জুলাই ঘোষণাপত্রের 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। চলমান এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি বলছেন দেশব্যাপী প্রত্যেক জেলা উপজেলায় দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তবে এই কর্মসূচির ইফেক্ট আমরা জেলা উপজেলাতে সব জায়গায় দেখি না, তবে অনেক জায়গায় দেখেছি। আবার সারা বাংলাদেশ থেকে এই যে বিশাল সমাবেশ দেখছেন, এখানে 75% হচ্ছে জামাতের নেতাকর্মী। কারণ শিবির একটা বড় দল, তারা যখন মাঠে গেছে তখন মাঠের চিত্রটা ভিন্ন হয়েছে। এখন আস্তে আস্তে চরমোনাই, তারপর হচ্ছে আরো ধরেন হেফাজত ইসলাম, হয়তো অনেক এটাতে কানেক্ট হবে। তবে ছাত্রদল বাম সংগঠনগুলো প্লাস বিএনপি সেইখানে কিন্তু এখন পর্যন্ত সম্পৃক্ত হয় না, যতক্ষণ আমি নিউজটা রেকর্ড করছি। আওয়ামী লীগের নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না হলে বাংলাদেশে আবারও ঢাকা শহরে মার্চ করার হুঁশিয়ারি কিন্তু গতকালকে নাহিদ ইসলাম দিয়েছেন। তো এইরকম নানান সিদ্ধান্তে ডক্টর ইউনূস 100% তিনি কনফিউজড, হয়তো কিছুটা বিরক্ত। তবে বিরক্তের বিরুদ্ধেও আমরা একটা জিনিস দেখছি যে ডিএনসিসি ঠান্ডা পানি খাওয়াইছে, তারপর আবার ডিএনসিসির আরেকটা পার্ট মনে হয় যে আপনার ওই যে ঠান্ডা বাতাস দিচ্ছে পোলাপের জন্য বেশি গরম না হয়, কারণ এগুলা গরম হইলে শেখ হাসিনার পতন হয়ে গেছে, ডক্টর ইউনূসের পতন হইতে কতক্ষণ, এরকম হইতে পারে যে মাথাটা যেন ঠান্ডা থাকে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ডক্টর ইউনূস এদের সাথে সাক্ষাৎ করেন নাই। আর এই যে সাক্ষাৎ করেন নাই, এটাকে অনেকে ভাবছে যে ডক্টর ইউনূস এদের প্রতি বিরক্ত। এখন বিরক্ত নাকি অন্য কিছু সেটা হয়তো সময় বলে দেবে, বাট ধারণা করা হচ্ছে মানুষ যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না, সেটা আরেকটা প্রমাণ আমার কাছে আছে। একটা অনলাইন গণমাধ্যম একটা জরিপ চালিয়েছে, জাগো নিউজ 24.com। এই অনলাইনটি আওয়ামী লীগেরও না, বিএনপিরও না, কারোই না। নিরপেক্ষভাবে যা ঘটে সেটাই নিউজ দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগের সময় চাপে হয়তো দিয়ে একটা নিউজ নাও দিতে পারে, কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে যা ঘটে সেটার একদম তাৎক্ষণিক নিউজ দেওয়ার ক্ষেত্রে এই গণমাধ্যমটির প্রশংসা এবং এক ধরনের জনপ্রিয়তা রয়েছে। আমিও একসময় এই গণমাধ্যমে কাজ করেছি। জাগো নিউজ তাদের ফেসবুক পেজে একটি জরিপ চালিয়েছে।
46 লাখ মানুষের ফেসবুক গ্রুপে তারা এই জরিপটি চালিয়েছে। সেখানে জরিপে তারা বলছে এই যে হাসনাত আব্দুল্লাহ ডেকে মানুষ জমায়েত করলেন না, এরপরে তারা জরিপটা শুরু করেছেন। কম ভোট পড়েনি, 50,000-এর মতো ভোট পড়েছে, কিন্তু এটা ফলটা দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। আপনি কি তাদের সঙ্গে একমত কিনা? আপনি কি তাদের সঙ্গে একমত কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আপনারা কি একমত কিনা? 46 লাখ মানুষের পেজে 14,000 মানুষ, 14,151 জন বলেছেন একমত, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান। 34,707 জন মানুষ বলছেন তারা একমত না, অর্থাৎ তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। একটা নিরপেক্ষ জায়গায়, যেটা আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নেই, যেটা বিএনপির সংশ্লিষ্টতা নেই, যেটা জামাতের সংশ্লিষ্টতা নেই, নিরপেক্ষভাবে যে গণমাধ্যমটি নিউজ করে সেই তারা তাদের সোশ্যাল মিডিয়াতে একটা জরিপ চালিয়েছে। সেখানে 50,000 ভোট পড়েছে, এর মধ্যে 34,000 মানুষ বলেছে যে তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। এতে কি কিছুটা হইলেও বোঝা যায় না একটা নিরপেক্ষ জায়গায় এই পরিমাণ ভোট পড়েছে? এতে কি কিছুটা আন্দাজ করা যাচ্ছে না যে মানুষ আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিল ঠিকই, কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে না? এবার আসি আরেকটা বিষয়ে। এই যে ছাত্র নেতারা ডাকছেন, এত বিএনপিকে ডাকছে, অন্যান্য রাজনৈতিক দলকে ডাকছে, আমরা দেখলাম গত 9 মাস আগে তারা যে আন্দোলনটি করেছে, তারা ডাকাও লাগেনি, মানুষ এত পরিমাণ মানুষ রাস্তায় নেমে এসেছে। কেন নেমে এসেছে? তারা শেখ হাসিনার পতন চেয়েছে, সেজন্য নেমে এসেছে। আপনি ভালো করে ডাকেন, আস্তে করে ডাকেন, খারাপ করে ডাকেন, যেভাবে ডাকেন, শেখ হাসিনার পতনের আন্দোলন এই সমাজে ছিল। মানুষের মধ্যে শেখ হাসিনার এই যে অপশাসন, শেখ হাসিনার রাজনৈতিক দল যে আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে মানুষ নেমে এসেছিল। শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, মানুষ একেবারে গণহারে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তখন আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে, মানুষ চেয়েছিল বিদায় আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু এখন মানুষ কি আসছে? গত 2 দিনে দেখেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মানুষ আসছে? আসেনি। আসাদ আব্দুল্লাহরা, সার্জিস আলমরা গলা ফাটিয়ে বলছেন যে এটা মানুষের আন্দোলন, জনগণ তাদের পক্ষে রয়েছে। পক্ষে থাকলে মানুষ নামে না কেন মাঠে? এবার দেখেন রাজনৈতিক দলগুলো, মানলাম বিএনপি আসবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলো এসেছে। আমরা জানি হেফাজতে ইসলামের ছাত্র, যে ঢাকায় যেসব মাদ্রাসা শিক্ষার্থীরা রয়েছে তাদের অনেকজন সেখানে গিয়েছেন, কিন্তু মামুনুল হক কি গিয়েছেন? হেফাজত ইসলামের কি মহাসচিব সেই আন্দোলনে গিয়ে সম্মতি জানিয়েছেন? ছাত্র শিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়েছেন। জামাতের আমির কি সেখানে গিয়েছেন? জামাতের নায়েবে আমির কি সেখানে গিয়েছেন? শুধুমাত্র ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সভাপতি যিনি শফিকুল আলম বা শফিকুল ইসলাম মাসুদ, তিনি মিছিল নিয়ে গিয়েছিলেন। এই ছাড়া আর বড় কোনো নেতাকে আপনারা দেখেছেন এই আন্দোলনের সংহতি প্রকাশ করে তারা সেখানে গিয়েছেন? জোনায়েদ সাকি গিয়েছেন, আন্দালিব রহমান পার্থ সেখানে গিয়েছেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় সম্মতি তারা আদায় করতে পারেননি। অর্থাৎ এনসিপি ছাড়া এবং কয়েকটি এরকম সংগঠন ছাড়া আর কেউ কি বাংলাদেশের রাজনীতি যারা করছে, বড় রাজনৈতিক দল, মাঝারি রাজনৈতিক দল, ছোট রাজনৈতিক দল, আর কেউ কি তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে? বাংলাদেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে নেমে এসেছে? আসেনি। রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেনি। কোনো নেতা অন্তত ব্যক্তিগতভাবে এসেও এই আন্দোলনে সঙ্গে যোগ দেননি এবং সংহতি প্রকাশ করেননি। বাম রাজনীতি কেউ এসেছে? ধর্মভিত্তিক রাজনীতির কেন্দ্রীয় কেউ এসেছে? কেউই আসেনি। অর্থাৎ রাজনৈতিক গ্রুপ বলেন, রাজনৈতিক সচেতন গ্রুপ বলেন, সাধারণ মানুষ বলেন, কৃষক বলেন, রিক্সা চালক বলেন, একেবারে কেউই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেনি। এর মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে না যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশের বেশিরভাগ মানুষই চাচ্ছে না? দর্শক, হঠাৎ করে উইদিন শর্ট টাইমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে এরকম উত্তেজনা সৃষ্টি করার পেছনের আসল উদ্দেশ্য কি? অনেকে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, আশঙ্কা করছেন যে রাখাইনে যে করিডর দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে সরকার নিয়েছে সেটিকে বাস্তবায়ন করার জন্যই সম্ভবত এরকম একটি উত্তেজনা সৃষ্টি করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ডাইভার্ট করতে এই উত্তেজনা সৃষ্টি। যেটি হোক, বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ডাইভার্ট করার জন্য এটি সৃষ্টি করা হোক আর না হোক, আন্তর্জাতিক বিশ্ব কিংবা আমি যদি বলি যে এর সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে চীন, ভারত, রাশিয়া, তাদের দৃষ্টিকে অন্যদিকে সরানো যাবে। এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মোটামুটি নীরবতা ভেঙে চীন মুখ খুলতে শুরু করেছে করিডোর ইস্যুতে। গত বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মিয়াও ওয়েন খুব প্রকাশ্যে কিছু না বললেও বিষয়টি যে কতটা ভয়ঙ্কর দিকে যেতে পারে তার ইঙ্গিত দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কথা বলেছেন। তিনি রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্ব কি করছে, কি করতে চাইছে তারও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, যদিও চীনের ভূমিকা সম্পর্কেও আমরা জানি রোহিঙ্গা ইস্যুতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বলছেন, করিডোর ইস্যুতে, শব্দ দুটো উচ্চারণ করে আবার তিনি বলছেন, তথাকথিত করিডোরের ক্ষেত্রে আমার বলা উচিত চীন এতে জড়িত নয়। আমার কাছে মনে হচ্ছে এটি জাতিসংঘের সংস্থাগুলোর একটি উদ্যোগ। তবে আবার তিনি বলছেন, তবে চীন এতে জড়িত নয়। তিনি কথাও মনে করে দিচ্ছেন যে ত্রিপক্ষীয় উদ্যোগের অংশ হিসেবে, অর্থাৎ বাংলাদেশ, মিয়ানমার এবং চীনের সমন্বয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছিল রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে, তিনি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে চীন কয়েক দফা বৈঠক করেছে। সহস্রাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে 2023 সালে একটি উদ্যোগ শুরু হয়, কিন্তু এই চেষ্টা ব্যর্থ হয়। পরে উদ্যোগটি স্থগিত করা হয়। তার মানে তিনি বলছেন যে চীনকে পাশ কাটিয়ে কিছু করা সম্ভব নয়, এটি বাস্তবতা।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে এটিও সত্য কথা, চীনের সদিচ্ছা ছিল না বিধায় রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব হয়নি। কিন্তু তাই বলে এটিও সম্ভব নয় যে চীনকে পাশ কাটিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ রক্ষা করে রোহিঙ্গা প্রত্যাবাসন খুব সহজ হবে, যেটি আমাদের সরকার বা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যা ভাবার চেষ্টা করছেন বা যা বোঝানোর চেষ্টা করছেন সেটি আসলেই সম্ভব